Hi. So here it is, the last chapter of PMBOK, Project Stakeholder Management. এই চ্যাপ্টারে যেটা করব আমরা আসলে প্রজেক্টের স্টেক হোল্ডার কারা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের প্রত্যেকের অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আমরা তাদের অ্যাকশন প্ল্যান নিব যে তাদেরকে আমরা প্রজেক্টে কীভাবে এঙ্গেজ করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রেখে। সো ফার্স্ট অফ অল একটু রিকল করি, হোয়াট ইজ এ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার ইজ এনি পিপল, গ্রুপ অর অর্গানাইজেশন যারা হচ্ছে প্রজেক্টের দ্বারা প্রজেক্টে স্ট্রেট ফরওয়ার্ড জড়িত, প্রজেক্ট দ্বারা ইম্প্যাক্টেড হতে পারে অথবা ইম্প্যাক্টেড হতে পারে বলে ভাবে, তারা সবাই স্টেক হোল্ডার এবং ইম্প্যাক্ট মেবি পজিটিভ অর নেগেটিভ বোথ। সো এরা সবাই স্টেক হোল্ডার। সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ ভাস্ট এরিয়া, যে আমাদের এখানে প্রজেক্টে অনেক স্টেক হোল্ডার থাকে, নট অনলি প্রজেক্ট টিমস অর দ্য স্পন্সর অর দ্য প্রজেক্ট ম্যানেজার, ভেন্ডর শুধু তাই না, এছাড়াও আমাদের যে এলাকায় আমি প্রজেক্ট করছি সেই এলাকার লোকজন, সেই এলাকার পুলিশ অথরিটি, মিনিস্টার্স, মেম্বার অফ পার্লামেন্টস, ইভেন দ্য গুনস, দ্য মাস্তান যাদেরকে আমরা বলি, তারাও এই প্রজেক্টের জন্য স্টেক হোল্ডার হয়ে দাঁড়ায়। সো এত বৃহৎ একটা ভ্যালু চেন যেটা মোস্টলি বিল্ট বাই পিপল, এটা কি আসলে ম্যানেজ করা সম্ভব? আসলে প্রজেক্ট আপনি স্টেক হোল্ডারকে সচরাচর ম্যানেজ করতে পারবেন না। হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান এঙ্গেজ দ্য স্টেক হোল্ডার্স। প্রজেক্টের স্টেক হোল্ডারদেরকে আপনি এঙ্গেজ করতে পারেন প্রজেক্টের একটা অ্যাক্টিভিটিতে, যাকে আপনি চাচ্ছেন আপনার পক্ষে কাজ করুক তাকে পক্ষে রাখা, এবং যাকে আপনি চাচ্ছেন যে সে প্রজেক্টটা সম্পর্কে না জানুক তাকে সেভাবে রাখা। সো দিজ আর দ্য অল এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস দ্যাট ইউ ক্যান টেক। ইউ ক্যানট manage all the stakeholders, you can manage this engagement of that stakeholders. That is why there are 4 processes in PMBOK. Number 1 being identify stakeholders, যেখানে আমরা প্রজেক্টের স্টেকহোল্ডারদেরকে আইডেন্টিফাই করব, তারা কে, অর্গানাইজেশন তাদের রোল কি, বা অর্গানাইজেশনের বাইরে হইলে তাদের রোল কি, তারা প্রজেক্টে কোন ডেলিভারেবলে ইম্প্যাক্ট ফেলতে পারে, ওভারঅল প্রজেক্টে তাদের ইম্প্যাক্ট কি, তাদের পাওয়ার কতটুকু, এই জাতীয় অ্যানালাইসিসগুলো আমরা আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স করবো। দেন প্ল্যান স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে আমরা যেটা করব, স্টেক হোল্ডারদের কার জন্য আমি কি অ্যাকশন প্ল্যান সেট করব সেটা আমরা এখানে করব। সো দ্যাট ইজ প্ল্যান স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। দেন কামস ম্যানেজ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। আপনি according to the plan you have made a plan to engage the stakeholders, এখন সেই প্ল্যান অনুযায়ী আপনি স্টেক হোল্ডারদেরকে এঙ্গেজ করবেন। দ্যাট ইজ ইউর ইন্টেনশন ফাইনালি। সো এখন আমরা যদি মুভিং ফরওয়ার্ড আমরা যদি দেখি, দেন স্টেক হোল্ডার ম্যানেজ করার পরে আমাদের আরেকটা প্রসেস থাকে, সেটা হচ্ছে কন্ট্রোল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, যেখানে হচ্ছে আমরা স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্টটা কন্ট্রোল করবো। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানেজিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট? ম্যানেজিং ইজ doing what you have planned accordingly for the stakeholders, and controlling will be আপনি প্ল্যান অনুযায়ী কাজ করেছেন, তারপরও আপনি যেই রেজাল্ট এক্সপেক্ট করেছিলেন সেই রেজাল্টটা আসছে না। সো হোয়াট ইউ ক্যান ডু গোয়িং ফরওয়ার্ড, সেই জায়গায় আমরা কন্ট্রোল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের নিয়ে কথা বলবো। সো আইডেন্টিফাই স্টেক হোল্ডার, আমি আগে যেভাবে বলেছি যে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশনের এই ধরনের একটা টেবিল থাকবে, স্টেক হোল্ডার রেজিস্টার, যেখানে নাম, তার পজিশন, সে যদি অর্গানাইজেশনের ভিতরে হয়ে থাকে তার পজিশন, হোয়াট ইজ হিজ অর হার রোল অর দেয়ার রোল, কন্ট্যাক্ট ইনফরমেশন, রিকোয়ারমেন্ট কি, তাদের এক্সপেকটেশনস কি, ইনফ্লুয়েন্স, ক্লাসিফিকেশন, এগুলো আমরা করবো। ক্লাসিফিকেশন আমরা অনেকেই করি, মেজর স্টেক হোল্ডার, ক্রিটিক্যাল স্টেক হোল্ডার, বাট এটারও আমরা কিছু প্রসেস দেখবো যে কীভাবে করা যায়। সো এটার জন্য আমাদের স্টেক হোল্ডারের কিছু অ্যানালাইসিস করতে হবে, যে স্টেক হোল্ডার নিয়ে আমি কথা বলছি সেই স্টেক হোল্ডার আসলে কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল অথবা তার কতটুকু ইন্টারেস্ট আছে প্রজেক্টে, সেটার উপরে একটা ডিপেন্ড করে আমরা একটা করতে পারি। সো এখানে দেখেন আমরা there are 3 মডেলস, পাওয়ার ভার্সেস ইন্টারেস্ট গ্রিড, পাওয়ার ভার্সেস ইনফ্লুয়েন্স ভার্সেস ইম্প্যাক্ট, অথবা সেলিয়েন্স। একজন স্টেক হোল্ডারের জন্য একটা মডেল আপনার তৈরি করতে হতে পারে। সো আমরা একটু চিন্তা করব হোয়াট ইজ পাওয়ার ভার্সেস ইন্টারেস্ট গ্রিড, একটা বুঝলে আমরা বাকিগুলো বুঝে যাবো। এটার জন্য আমি একটু এক্সেলের সহায়তা নিব এখানে। সরি, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড আপফ্রন্ট ফর দিস, সো গিভ মি এ মোমেন্ট। আচ্ছা, আমরা এখানে আরেকটা আমার খুবই পছন্দের একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা বিয়ে, নর্মাল বাংলাদেশি বা বাঙালি একটা বিয়ে,
যেখানে আমাদের স্টেক হোল্ডার লিস্ট যদি আমরা করতে চাই, স্টেক হোল্ডার লিস্ট কারা কারা আসবে, প্রথমে ব্রাইড, দেন ব্রাইডগ্রুম অর গ্রুম, then parents of bride and groom, then event manager, event management company, then হচ্ছে if it is a Muslim marriage then there is a qazi, or আমরা in general লিখে ফেলি যে marriage register, then maybe the venue administrator, I mean the hall administrator maybe, then maybe the member of parliament of that মানে কোনে বা বরের এলাকার এমপি of the area, then SP পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা of that area, then ex-BF or GF of the bride or the groom, and then friends of bride and groom, right? So আমরা অনেকগুলো স্টেক হোল্ডার এখানে আইডেন্টিফাই করে ফেলেছি। আমরা আরও অনেক স্টেক হোল্ডার আইডেন্টিফাই করতে পারি, এখানে নো প্রবলেম, আমরা আইডেন্টিফাই করতে পারি, প্রচুর আছে, বাট আমাদের বোঝার জন্য যথেষ্ট। সো আমরা এখানে পাওয়ার এবং ইম্প্যাক্ট একটু অ্যানালাইসিস করব, পাওয়ার এবং ইন্টারেস্ট, পাওয়ার ভার্সেস ইন্টারেস্ট। সো যদি দেখি একটা বিয়েতে অবশ্যই একটা ব্রাইডের পাওয়ার হাই থাকবে, ইন্টারেস্টও হাই থাকবে, নর্মালি গ্রুমের ক্ষেত্রেও তাই হয়ে থাকবে, রাইট? প্যারেন্টসের ক্ষেত্রে যেটা হয়ে থাকবে, প্যারেন্টসের আমরা যদি লেজিটিমেট একটা বিয়ের কথা বলি, এখানে বাবা মা যেটা হয়, বাবা মা চায় যে সন্তানদের ঠিকঠাক মতো বিয়েটা হয়ে যাক, তারা খুশিতে থাকুক, তারা এখানে ইনফ্লুয়েন্সটা তেমন একটা প্রয়োগ করতে চায় না, পাওয়ারটা এত করতে চায় না, বাট দে আর ভেরি ইন্টারেস্টেড যে পাওয়ারটা ইয়েটা তাড়াতাড়ি বিয়ে ঠিকঠাক মতো হোক। সো আমরা তাদেরকে এখানে লো বা মিডিয়াম দিতে পারি, আমরা মিডিয়াম দিই, লো দেই পাওয়ারটা, এবং ইন্টারেস্টটা হাই রাখি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের পাওয়ার কিন্তু এখানে খুবই লো, রাইট? আমরা ইভেন্ট প্যারেন্টসদেরকে হাইও রাখতে পারি, হাই রাখলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আসলে এখানে পাওয়ার বলতে কিছু নেই, আমি অর্ডার করেছি, সেই অর্ডার অনুযায়ী আপনি কাজ করবেন, তার ইন্টারেস্ট উইল বি ভেরি হাই। কারণ কি, তার হচ্ছে টাকা পয়সা দরকার, ইভেন্টটা হলে সে টাকা পাবে, আদারওয়াইজ সে টাকা পাবে না। সেম গোজ ফর ম্যারেজ রেজিস্টার, সেম গোজ ফর ভেন্যু অ্যাডমিনিস্ট্রেটর। এখন এমপি অফ দ্য এরিয়া অ্যান্ড এসপি অফ দ্য এরিয়া, তাদের কিন্তু আমার বা আপনার ছেলে বা মেয়ের বিয়ে হলো, ভাই বা বোনের বিয়ে হলো কি না হলো, তারা লিস্ট বদার, বাট যদি তাদেরকে আমরা ইগনোর করি, they might create problems. So their power is high but their interest is very low, right? So their power will be high but interest will be very low. এবং এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড এক্স গার্লফ্রেন্ডের কথা যদি বলি, তাহলে তাদেরও পাওয়ারটা হবে লো বাট ইন্টারেস্টটা হবে হাই। ফ্রেন্ডসদের নর্মালি ফ্রেন্ডসদের হয় কি, পাওয়ারটাও লো থাকে, ইন্টারেস্টটাও লো থাকে, যখন ফ্রি থাকলে বিয়েতে গেলাম, নাহলে না গেলাম। যদি আম টকিং অ্যাবাউট জেনারেল ফ্রেন্ডস, নট দ্য বোজম ফ্রেন্ডদের কথা আলাদা। এখন আমরা দেখি ব্রাইড গ্রুম প্যারেন্টস তিনজনই হাই, রাইট? সো তারা তিনজনই পড়বেন এখানে, যাদের ইন্টারেস্টও হাই, পাওয়ারও হাই। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যাদের হচ্ছে পাওয়ার লো, পাওয়ার হচ্ছে এখানে, এবং ইন্টারেস্ট হাই, তারা পড়বে এখানে, রাইট? সো এই তিনজন এখানে পড়ছেন আমাদের যারা রেড, হাই, দেন এখানে পড়ছেন যাদের ইন্টারেস্ট লো, এই ইন্টারেস্ট হাই বাট পাওয়ার লো, আর এখানে পড়ছেন যাদের হচ্ছে পাওয়ারও লো, ইন্টারেস্টও লো, power low, interest low, that means this one. So this one is falling there, এটা এখানে দেখা যাবে না, আমি হোলটা কালার করে দিই। সো and the rest one is this one, যেটা হচ্ছে যাদের হচ্ছে হাই পাওয়ার এবং লো ইন্টারেস্ট। সো এখন আমরা একটু চিন্তা করি, নর্মালি আমরা কি করব, আমাদের যে ইভেন্ট ম্যানেজার, ইফ ইউ আর দ্য ইভেন্ট ম্যানেজার, দ্য প্রজেক্ট ম্যানেজার, ইফ ইউ আর দ্য, দেন আপনি কি করেন, আপনি কোনের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইনের অ্যাপ্রুভাল নিয়ে আসেন,
অথবা বরের কাছ থেকে সব কিছুর অ্যাপ্রুভাল নিয়ে আসেন, মঞ্চটা কিভাবে হবে, আপনি কিভাবে বসতে দিবেন গেস্টদেরকে, আপনার গহনা কেমন হবে, লেহেঙ্গা কেমন হবে, বরের ড্রেস কেমন হবে, সব কিছু আমরা খুব বেশি অ্যাপ্রুভাল নিয়ে আসি এই লোকগুলোর কাছ থেকে, রাইট, ব্রাইড এবং গ্রুমের কাছ থেকে। দ্যাট মিনস উই ম্যানেজ দেম ক্লোজলি, কারণ তাদের মধ্যে কেউ যদি একটু রুঠে যায় তাহলে আমার প্রজেক্টের সাকসেসটা একটু কমে আসবে, রাইট, আমার রিওয়ার্কের চান্স থাকবে। সো আমরা সবসময় চাই ব্রাইড এবং গ্রুমকে যেন সবসময় স্যাটিসফাইড রাখতে পারি। দ্যাট মিনস উই ম্যানেজ দেম ক্লোজলি। দ্য অ্যাকশন ফর দিস টাইপ অফ পিপল আর ম্যানেজিং দেম ক্লোজলি। যেমন ধরেন ইয়ার ক্ষেত্রে আমরা অর্গানাইজেশনের ক্ষেত্রেও দেখতে পারি, যাই আমার জিনিসটা বুঝে নিবে, যিনি আমার জিনিসটা বুঝে নিবে অর্গানাইজেশনের পক্ষ থেকে, তার পাওয়ার এবং ইন্টারেস্ট দুইটাই হাই, তাকে আমার উই হ্যাভ টু ম্যানেজ ক্লোজলি, রাইট। দেন কামস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের আসলে কোয়েশ্চেনটা কী থাকে? তাদের নর্মালি কোয়েশ্চেন থাকে ইভেন্টটা অন ডেট অন টাইম আছে কি না, আমাদের পেমেন্টটা ঠিক মতো পাবো কি না, কোনো ধরনের চেঞ্জ আছে কি না। দ্যাট মিনস দে আর ওনলি বদার্ড অ্যাবাউট যে আমি ঠিকঠাক মতো পেমেন্টটা পাচ্ছি কিনা, ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। সো উই উইল কিপ দেম ইনফর্মড। যাদের হচ্ছে পাওয়ার লো এবং ইন্টারেস্ট হাই, তাদেরকে আমরা সবসময় ইনফর্ম রাখবো, হ্যাঁ, যে আমাদের প্রজেক্টটা ঠিক মতো চলছে, ইউ উইল গেট ইউর মানি, ইউ উইল গেট ইউর ওয়ার্ক অ্যাকর্ডিংলি, সব কিছু আপনি ঠিকঠাক মতো পাবেন। সো দে উইল বি ইনফর্মড অনলি। দেন যাদের হচ্ছে পাওয়ার লো, ইন্টারেস্ট লো, ফ্রেন্ডস, তাদেরকে মনিটর করতে হবে। কারণ কি, তাদের মধ্যে কেউ একজন যদি এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের সাথে লিয়াজও করে, তাহলে কিন্তু ইট ক্যান বি এ রুইনার ফর দ্য হোল ম্যারেজ থিং, রাইট। সো তাদেরকে আমাদের সবসময় মনিটরের মধ্যে রাখতে হবে যে তারা কোনো ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে কিনা। অ্যান্ড দেন কামস ফাইনালি দ্য পাওয়ার হাই, ইন্টারেস্ট লো, যারা হচ্ছেন এলাকার এমপি বা এসপি। তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার সময় নর্মালি যদি এমনও হয় যে আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমি আমার বোনের বিয়ের ক্ষেত্রে যদি আমি নিজে গিয়ে কার্ড দিয়ে আসি, বাট এলাকার এমপি বা মিনিস্টারের ক্ষেত্রে হয়তো বা আমার বাবা নিজে যাবেন, রাইট। বিকজ বিকজ উই ওয়ান্ট দেম টু বি স্যাটিসফাইড। আমরা জানি হয়তো বা তারা আসবেনই না, বাট উই ওয়ান্ট দেম টু বি স্যাটিসফাইড। সো যাদের পাওয়ার হাই, ইন্টারেস্ট লো, উই অলওয়েজ ট্রাই টু কিপ দেম স্যাটিসফাইড। আপনি লক্ষ্য করবেন যে কোনো অর্গানাইজেশন, ইফ ইউ আর অন দ্য ইদার ভেন্ডর সাইড অথবা অপারেটর সাইড, যে সাইডে আপনি থাকেন, আপনি নর্মালি ইয়ার এন্ডে ক্যালেন্ডার বা ইভেন্টগুলোতে চকলেটস, মিষ্টি সচরাচর আমরা কোম্পানির হর্তাকর্তাদের কাছেই আগে পৌঁছে দিই। তো দে আর নট ডিরেক্টলি ইনভলভ ইন দ্য প্রজেক্ট, তারা হয়তো প্রজেক্টে ইনভলভই না, কোনো কাজে বা ইয়েতে জাস্ট কন্ট্রাক্ট সাইন করার পরে তারা নাই, right? But we always try to keep them satisfied because their dissatisfaction means losing the business. So that is how a power versus interest grid can help you identify action for your stakeholder, right? So আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। সো আমরা এইভাবে পাওয়ার ভার্সেস ইনফ্লুয়েন্স গ্রিড তৈরি করতে পারি, পাওয়ার ভার্সেস ইনফ্লুয়েন্স ভার্সেস ইম্প্যাক্ট গ্রিড তৈরি করতে পারি, করে আমরা আমাদের স্টেক হোল্ডার রেজিস্টারটা ক্রিয়েট করতে পারি। Another important topic in stakeholder management is stakeholder engagement level. স্টেকহোল্ডাররা সচরাচর 5টা লেভেলে এঙ্গেজ থাকে প্রজেক্টের জন্য। নাম্বার 1 ইজ আনঅ্যাওয়্যার, যারা প্রজেক্ট সম্পর্কে কিছু জানেনই না। নাম্বার 2 ইজ রেজিস্ট্যান্ট, যারা জানেন এবং যারা প্রজেক্টটাকে হতে দিতে চান না, তাদের স্বার্থ প্রজেক্ট না হওয়াতে। দেন নাম্বার 3 ইজ নিউট্রাল, যারা জানেন বাট দে ডোন্ট বদার অ্যাবাউট ইট। নাম্বার 4 ইজ সাপোর্টিভ হচ্ছেন যারা চান যে প্রজেক্টটা তাড়াতাড়ি হয়ে যাক। অ্যান্ড নাম্বার 5 ইজ লিডিং, যারা চান যে প্রজেক্টটা আমরা তাড়াতাড়ি লিড করে শেষ করে দিই। সো এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার অ্যানালাইসিস করতে হবে যে স্টেক হোল্ডার যাকে আইডেন্টিফাই করেছেন, ইজ হি অর শি এ রেজিস্টিভ, গোয়িং ফরওয়ার্ড সে যদি জানতে পারে যে প্রজেক্টটা হচ্ছে, তার সে কি আপনার জন্য রেজিস্টিভ হবে নাকি সাপোর্টিভ হবে। যদি রেজিস্টিভ হয় তাহলে আপনি তাকে আপনি নিউট্রালি আনঅ্যাওয়্যারে রাখতে চাইবেন, রাইট। মানে যদি সে ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ আছে, 3 জন স্টেক হোল্ডারের মধ্যে একজন কারেন্টলি আনঅ্যাওয়্যার অবস্থা আছে। সে যদি নেগেটিভ হয়, আপনি যদি পারসিভ করেন যে সে জানলে আপনার প্রজেক্টে ক্ষতি করবে, তাহলে আপনি চাইবেন যে সে আনঅ্যাওয়্যারই থাকুক। সো আপনার ডিজায়ার্ড হবে ডি, তাকে আনঅ্যাওয়্যারই রাখা। বাট ইফ ইট ইজ পসিবল যে আপনি জানেন যে এই লোকটা যদি জানতে পারে তাকে আমি সাপোর্টিভে আনতে পারবো, তাহলে অবভিয়াসলি আপনার ডিজায়ার হবে তাকে সাপোর্টিভ রোলে নিয়ে আসা, রাইট।
তদ্রুপ রেজিস্ট্যান্ট যে লোকটা আছে সে তো অলরেডি আনঅ্যাওয়ার, সে অলরেডি অ্যাওয়ার অফ দ্য প্রজেক্ট, তাকে তো আপনি আনঅ্যাওয়ার করতে পারবেন না। তার ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হবে তাকে সাপোর্টিভে আনতে না পারলেও অ্যাটলিস্ট মেক হিম নিউট্রাল, যে তাকে বোঝানো যে এই প্রজেক্টে তোমার যে ক্ষতিটা চিন্তা করছো সেই ক্ষতিটা তোমার হচ্ছে না, বা হলেও এটা আমরা মিনিমাইজ করার একটা অপরচুনিটি রাখবো যেটাতে তোমার বিস্তর ক্ষতি হবে না, এরকম কিছু করে তাকে তার এঙ্গেজমেন্টটা ম্যানেজ করা টু নিউট্রাল লেভেল। রেজিস্ট্যান্ট ইজ নট এক্সপেক্টেড, রেজিস্ট্যান্ট যদি হয় তাহলে আমার প্রজেক্টের জন্য খারাপ। দেন নিউট্রাল যে আছে, ইফ দে আর, যদি তাদের সাপোর্ট আমার জন্য ভালো হয় তাকে আমরা সাপোর্টিভে আনার চেষ্টা করব। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে পদ্মা ব্রিজের ক্ষেত্রে যারা এলাকাবাসী তারা যদি না জেনে থাকে যে পদ্মা ব্রিজের উপকারটা কী হবে, তাদেরকে দে আর নিউট্রাল, তাদেরকে আমরা সাপোর্টিভে আনতে পারি যে তারা তাদের জমির মধ্যে দিয়ে সরকার যাচ্ছে, সেখানে সরকারের সাথে কোঅপারেট করা, এই জাতীয় কাজগুলো তারা সাপোর্টিভভাবে করে প্রজেক্টটাকে এগিয়ে নিতে পারে। দেন কাম সাপোর্টিভ। সাপোর্টিভ যারা আছে তাদেরকে আমরা অবশ্যই চাইবো তারা সবসময় সাপোর্টিভে থাকুক। নর্মালি উই ওন্ট বি লুকিং ফর সামওয়ান টু লিড দ্য প্রজেক্ট অন আওয়ার বিহাফ। সো আমরা সচরাচর সাপোর্টিভ ইজ দ্য ম্যাক্সিমাম স্পেকট্রাম, যেখানে আমরা অন্যান্য স্টেক হোল্ডারকে আসতে দেবো, লিডিংয়ে যেতে দিতে চাইবো না। লিডিংটা আসলে সচরাচর অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদেরই থাকা উচিত। বাট দেয়ার আর সিচুয়েশনস যেখানে আপনি কোনো স্টেক হোল্ডারকে কোনো অ্যাক্টিভিটির জন্য লিডে নিয়ে যেতে পারেন। সে ফর এক্সাম্পল দেয়ার ওয়াজ অ্যান এমপি ইন ইউর এরিয়া যিনি প্রজেক্টটা সম্পর্কে জানতেন না, তাকে আপনি অ্যাওয়্যার করলেন, করে সে আপনাকে সাপোর্ট দিল, বা অ্যাওয়্যার হয়ে সে কোনো উচ্চবাচ্য করলো না, হি ইজ নিদার সাপোর্টিং নর রেজিস্টিভ। সো আপনি বুঝলেন যে এখানে যদি তার সাপোর্ট থাকে, তাকে যদি একটু লিড দিয়ে দেওয়া যায়, এলাকায় কিছু হয়তো বা আপনি প্রবলেম ফেস করছেন এলাকাবাসীর কাছ থেকে বা এলাকার ইভেন মাস্তানদের কাছ থেকে, দেন ইউ সি অপরচুনিটি যে তাকে যদি আমি এই জায়গাটাতে লিড দিয়ে দেই তাহলে আমার এই প্রবলেমটা মেবি সলভ হয়ে যেতে পারে। সো ইউল এঙ্গেজ হিম অর হার as leader in that particular area only, in that particular work package only, to get his or her support for your project to be run smoothly. So that is how we will manage our stakeholder engagement level. So I hope this clarifies. Thank you for being with me. This is the last lecture of the series.